আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেইনের আয়োজনে স্বাগতম। আজ আমরা ডেটার এক অদ্ভুত আর অদৃশ্য যাত্রার গল্প শুনব। একটা ছোট্ট মাইক্রো পয়েন্ট বা উৎস থেকে শুরু করে কিভাবে ডেটা বিশাল গ্লোবাল ক্লাউডে গিয়ে পৌঁছায়, আজ আমরা সেটাই ধাপে ধাপে ভেঙে দেখব। প্রতিদিন চোখের পলকে যে হাজার হাজার মেসেজ বা ভিডিও আমরা আদান প্রদান করছি, তার পেছনের বিজ্ঞানটা কিন্তু আসলেই দারুণ রোমাঞ্চকর। একবার ভেবে দেখুন তো, রাতের অন্ধকারে মহাদেশগুলোকে যুক্ত করে রেখেছে সিগন্যালের এক বিশাল অদৃশ্য জাল। স্যাটেলাইট, সার্ভার, রাউটার আর আমাদের হাতের ছোট্ট ডিভাইসগুলো মিলে ডেটার এই বিশাল ইকোসিস্টেম তৈরি করেছে। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তিই হল এই গ্লোবাল নেটওয়ার্কটা আসলে কিভাবে কাজ করে তা একেবারে গোড়া থেকে বোঝা। এই পুরো জার্নিটাকে সহজভাবে বুঝতে আমার মূলত 4টা ধাপে এগোব। 1. মূল ভিত্তি ও গতি। 2. ট্রান্সমিশন পদ্ধতি ও মোড। 3. যোগাযোগ মাধ্যম বা মিডিয়া। এবং 4. নেটওয়ার্ক আর্কিটেকচার, ডিভাইস এবং ক্লাউড। আচ্ছা, চলুন তাহলে প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক, মূল ভিত্তি ও গতি। ডেটা ঠিক কিভাবে জন্ম নেয় আর সামনের দিকে এগোয় সেটা একটু দেখে নিই। যে কোনো যোগাযোগের ক্ষেত্রে ডেটাকে তার শুরুর জায়গা থেকে গন্তব্যে পৌঁছাতে হলে 5টা বেসিক ধাপ অবশ্যই পার হতে হবে: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং সবশেষে গন্তব্য। এর মধ্যে থেকে যে কোনো একটা অংশ যদি মিসিং থাকে তাহলে কিন্তু কোনোভাবেই যোগাযোগ সম্ভব না। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করা যাক। আমাদের পাঠানো একটা মেসেজ যখন কম্পিউটার বা মোবাইলের মতো উৎস থেকে তৈরি হয়, তখন সেটা মডেমের মতো প্রেরকের উপর নির্ভর করে। প্রেরক সেই ডেটাকে সিগন্যালে বদলে ফেলে, যা ফাইবার অপটিকের মতো কোনো মাধ্যমের ভেতর দিয়ে একদম নিরাপদে ভ্রমণ করে। এরপর প্রাপক সেই সিগন্যালটাকে আবার মূল ডেটায় রূপান্তর করে গন্তব্যে থাকা সার্ভার বা মনিটরে পৌঁছে দেয়। এবার আসি ব্যান্ডউইথের কথায়। ব্যান্ডউইথের ব্যাপারটা অনেকটা পানির পাইপের মতো। পাইপ যত চড়া তত বেশি ডেটা একসাথে যেতে পারবে। এখানে মূলত 3 ধরনের স্তর আছে। একদম ধীর গতির ন্যারো ব্যান্ড, যা আগে টেলিগ্রাফিতে ব্যবহার হতো। এরপর টেলিফোনের ভয়েস ব্যান্ড আর উচ্চ গতির ব্রডব্যান্ড। আজকের দিনের দ্রুতগতির ডেটা ট্রান্সফারের জন্য এই ব্রডব্যান্ড ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্তও চলে না। আধুনিক ফাইবার অপটিক্স আর হাই কোয়ালিটি ভিডিও স্ট্রিমিংয়ের জন্য যে স্পিড দরকার, সেটা পেতে হলে ডেটাকে ওই পাইপের ভেতর দিয়ে ব্রডব্যান্ডে অন্তত 1 মেগাবিট পার সেকেন্ড বা তার চেয়েও বেশি গতিতে ছুটতে হবে। এই স্পিডটাই কিন্তু আমাদের বর্তমান ডিজিটাল লাইফের একদম মূল চালিকা শক্তি। তো গতির বিষয়টা তো বুঝলাম, এবার চলুন দ্বিতীয় ধাপে যাই, ডেটা ট্রান্সমিশন মেথড এবং মোড। এখানে আমরা দেখব ডেটা প্যাকেটগুলো রাস্তায় চলার সময় আসলে কি কি নিয়ম মেনে চলে। ট্রেনের উপমা দিলে ব্যাপারটা বুঝতে বেশ সুবিধা হবে। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়, ঠিক যেন ট্রেনের বগিগুলো মাঝে একটু করে বিরতি নিয়ে চলছে। অন্যদিকে সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা কোনো বিরতি ছাড়াই বড় ব্লকে বা প্যাকেটে একটানা যাতায়াত করে। আর এর সবচেয়ে লেটেস্ট রূপটা হলো আইসোসিনক্রোনাস, যেখানে দুটো ব্লকের মাঝে কোনো ডিলে বা বিলম্ব থাকে না। রিয়েল টাইম মাল্টিমিডিয়ার জন্য এটা একদম পারফেক্ট। ট্রাফিকের দিকের নিয়মগুলো কিন্তু বেশ কড়া, অনেকটা আমাদের বাস্তব রাস্তার মতোই। সিমপ্লেক্স হলো ওয়ান ওয়ে বা একমুখী রাস্তা, যেমন রেডিও বা টেলিভিশন, যেখানে শুধু রিসিভ করা যায়। হাফ ডুপ্লেক্স হলো ওয়াকিটকির মতো, যেখানে দুই দিকেই ডেটা যেতে পারে, তবে একসাথে নয়। আর ফুল ডুপ্লেক্স হলো আমাদের মোবাইল ফোনের মতো, যেখানে একই সাথে দুই দিক থেকে অনায়াসে ডেটা আসা যাওয়া করতে পারে। প্রাপকের উপর ভিত্তি করে ডেটা বিতরণের প্যাটার্নগুলো আলাদা হয়। ইউনিকাস্টের মাধ্যমে একজনের কাছ থেকে শুধু একজন নির্দিষ্ট প্রাপকের কাছে অত্যন্ত সিকিউরডভাবে ডেটা যায়। মাল্টিকাস্টের মাধ্যমে একটা নির্দিষ্ট গ্রুপের কাছে ডেটা পাঠানো যায়, যেমন ভিডিও কনফারেন্সিং। আর ব্রডকাস্ট হলো অনেকটা মাইকিং করার মতো, যেখানে নেটওয়ার্কের অধীনস্থ সবার কাছে একসাথে ডেটা ছড়িয়ে দেওয়া হয়। এবার আমরা চলে এলাম তৃতীয় ধাপে, যোগাযোগ মাধ্যম এবং তার বিহীন পথ বা ওয়্যারলেস পাথ। চলুন দেখি কোন ফিজিক্যাল কেবল বা অদৃশ্য হাইওয়ে দিয়ে এই সিগন্যালগুলো চলাচল করে। এখানে গাইডেড এবং আনগাইডেড মিডিয়ার একটা দারুণ কন্ট্রাস্ট দেখা যাচ্ছে। একদিকে আছে টুইস্টেড পেয়ার ও কোয়াক্সিয়াল কেবল, আর ফাইবার অপটিক কেবলের ভেতর দিয়ে আলোর রিফ্লেকশনের ডেটা যাওয়ার ফিজিক্যাল পথ। অন্যদিকে আছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেডের মতো আনগাইডেড ওয়েভস, যেগুলো বাতাসের ভেতর দিয়ে সম্পূর্ণ অদৃশ্য পথ ধরে ছুটে চলে।
লোকাল ওয়্যারলেস কানেকশনের জন্য ব্লুটুথ আর ওয়াইফাইয়ের কথা তো আমরা সবাই জানি। এগুলো একটা নির্দিষ্ট ব্যাসার্ধের ভেতর একদম নিখুঁতভাবে কাজ করে। এই প্রযুক্তিগুলো আমাদের অফিস বা পুরো শহরের চারপাশে কানেক্টিভিটির একটা অদৃশ্য গোলক তৈরি করে, যেগুলোকে আমরা ওয়্যারলেস পার্সোনাল, লোকাল বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হিসেবে চিনি। আচ্ছা, এবার আসি একেবারে শেষ আর সবচেয়ে বড় ধাপে, নেটওয়ার্ক আর্কিটেকচার, ডিভাইস এবং ক্লাউড। চলুন দেখি কিভাবে এই কানেকশনগুলো ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়ে গ্লোবাল ইন্টারনেট তৈরি করে। ইন্টারনেটের এই বিশাল বিস্তার কিন্তু রাতারাতি হয়নি। ফার্স্ট জেনারেশনের অ্যানালগ ভয়েস কল থেকে শুরু করে আমরা সেকেন্ড জেনারেশনের ডিজিটাল এসএমএস, থার্ড জেনারেশনের মোবাইল ইন্টারনেট আর ফোর্থ জেনারেশনের হাই স্পিড এলটিই পার করে এসেছি। আর আজ আমরা দাঁড়িয়ে আছি 5G বা পঞ্চম প্রজন্মে, যার আল্ট্রা লো লেটেন্সি নেটওয়ার্ক আজকালকার স্মার্ট সিটি বা ইন্টারনেট অফ থিংসকে বাস্তবে রূপ দিচ্ছে। এই বিবর্তনের চিত্রটা আসলেই অবাক করার মতো। বাতাসের তরঙ্গ ব্যবহার করে ভারী ডিজিটাল ডেটা বহনের ক্ষমতা নেটওয়ার্কগুলোর কিভাবে ধাপে ধাপে বেড়েছে, আর ঠিক একই সাথে আমাদের হাতের ডিভাইসগুলো কিভাবে আরও স্মার্ট হয়ে উঠেছে, সেটা এখানে খুব পরিষ্কারভাবেই বোঝা যায়। ভৌগোলিক দিক থেকে চিন্তা করলে এই নেটওয়ার্কগুলো খুব লজিক্যালি আকারে বড় হয়। একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, যা হয়তো শুধু একটা ডেস্কের মধ্যেই সীমাবদ্ধ, সেটা থেকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান পুরো একটা বিল্ডিংকে যুক্ত করে। এরপর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান কভার করে পুরো একটা শহরকে, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান মহাসাগর পাড়ি দিয়ে পুরো বিশ্বকে যুক্ত করে, তৈরি করে বিশাল ইন্টারনেট। এত বিশাল নেটওয়ার্কে যাতে জট পেকে না যায়, সেজন্য জ্যামিতিক নকশা বা টপোলজি ব্যবহার করা হয়। যেমন একটা মূল তারের সাথে যুক্ত লিনিয়ার বাস, বৃত্তাকার রিং কিংবা একটা সেন্ট্রাল হাব দিয়ে নিয়ন্ত্রিত রিলায়েবল স্টার টপোলজি। এই ফিজিক্যাল লেআউটগুলোই আসলে নেটওয়ার্কের বেসিক ফাউন্ডেশন। নেটওয়ার্ক যখন আরও বড় হয়, তখন এগুলো একসাথে মিলে বেশ জটিল সব কাঠামো তৈরি করে। স্টার টপোলজি সম্প্রসারিত হয়ে গাছের ডালপালার মতো ট্রি টপোলজি বানায়। আবার রিলায়েবিলিটি বাড়াতে প্রতিটি নোড একে অপরের সাথে যুক্ত হয়ে মেশ টপোলজি গঠন করে। আর এই সবগুলোর কম্বিনেশনেই তৈরি হয় বিশাল হাইব্রিড টপোলজি, যা মূলত আমাদের বর্তমান ইন্টারনেট স্ট্রাকচার। এই বিশাল কাঠামোতে ডেটা প্যাকেটগুলোকে ঠিকঠাক মতো ন্যাভিগেট করার জন্য ইন্টেলিজেন্ট ট্রাফিক কন্ট্রোলার দরকার হয়। ডেটা যাতে একটার সাথে আরেকটা ধাক্কা না খায়, সেজন্য প্রতিটা হার্ডওয়্যার ডিভাইস আলাদা কাজ করে। রাউটের আইপি অ্যাড্রেস দিয়ে সেরা পথ খুঁজে বের করে, মোডেম সিগন্যাল কনভার্ট করে, সুইচ লোকাল ট্রাফিক ম্যানেজ করে, গেটওয়ে আলাদা প্রোটোকলে নেটওয়ার্কগুলোকে মেলায়, আর ল্যান কার্ড ডিভাইসকে সরাসরি নেটওয়ার্কের সাথে জুড়ে দেয়। এই সেটআপটার দিকে তাকালে দেখবেন রাউটার এখানে একদম সেন্ট্রাল ট্রাফিক পুলিশের মতো কাজ করছে। এটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক গেটওয়ের ভেতর দিয়ে ডেটা প্যাকেটগুলোকে একদম সঠিক গন্তব্যে নিখুঁত আর বাধাহীনভাবে পার করে দেয়। এত সব হার্ডওয়্যার আর টোপোলজি পেরিয়ে ডেটার একেবারে শেষ গন্তব্যটা কোথায় জানেন? ক্লাউড। ক্লাউড কম্পিউটিং ভবিষ্যতের নেটওয়ার্কিংয়ের একটা বিশাল হাব, যা আমাদের দরকার অনুযায়ী অদৃশ্য সার্ভিস হিসেবে সফটওয়্যার, প্ল্যাটফর্ম এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো সরবরাহ করে থাকে। তো সোর্স থেকে ক্লাউড পর্যন্ত ডেটার এই লম্বা জার্নি শেষে একটা সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন থেকেই যায়। সাধারণ তামার তার থেকে শুরু করে সীমাহীন ক্লাউড কম্পিউটিং পর্যন্ত আমরা যে বিশাল লাফ দিয়েছি, তা বিবেচনা করলে ভবিষ্যতের এই অদৃশ্য ডেটা নেটওয়ার্কগুলো আর কত দূর বিকশিত হতে পারে? আমরা কি এমন কোনো প্রযুক্তির দিকে এগোচ্ছি যা এখন আমাদের কল্পনারও বাইরে? এই রোমাঞ্চকর প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম আজ। এক্সপ্লেনারের এই পর্বে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।